পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। পার্টি যোগ্য মনে করেছে, সেটা নিশ্চিতভাবে একটা আমার প্রাপ্তি। আমি শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের এই সরকার তৈরি হয়েছে। মন্ত্রিসভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমাদের নির্বাচিত বিধায়ক জনপ্রতিনিধিরা তারা কাজ করবে। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নতীন নবীন মহাশয়, তাদের যে দিক নির্দেশিকা এবার হচ্ছে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা। যে পশ্চিমবঙ্গ শিক্ষা, সংস্কৃতি, শিল্পে, রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, গত বছর শুধু দেখেছে ধ্বংসের ছাপ। পতনের কোনো শব্দ হয় না। পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে তা অবর্ণনীয়। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে। আমরা প্রত্যেকের সহযোগিতা নিয়ে মানুষের অভিভাবকত্বে আমরা নিশ্চিতভাবে সেই কাজে সফল হব। এইটুকুই আমি মানুষের কাছে আমার আবেদন এবং প্রার্থনাও। পাশে থাকুন, আপনাদের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতা আমাদের। শিলিগুড়ি বাসিন্দাদের কি বলবেন? ভালোবাসি শিলিগুড়ি, এই কথা তো অনেকদিন ধরেই আমি বলি। শিলিগুড়ির মানুষ আমার অভিভাবক। আজকে যা হয়েছি তাতে শিলিগুড়ির মানুষের অংশগ্রহণ, তাদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ না থাকলে সম্ভব ছিল না। ফলে শুধু শিলিগুড়ি শহর শিলিগুড়ি নয়, আজকে রাজ্যের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবার সাথে সাথে শহর শিলিগুড়ি যেহেতু আমি বড় হয়ে উঠেছি, তাদের ভালোবাসাকে মাথায় রেখেই আমি নিশ্চিতভাবে মানুষের প্রত্যাশা পূর্ণ করবার চেষ্টা করি। আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা, যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেবো, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। ভালো লাগবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। দিদি, এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তো একটা সার্টেন অ্যামাউন্ট লস হবে, এটার জন্য সেটা তো আপনারা একটা বিকল্প কিছু ভেবেছেন নিশ্চয়ই? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা সার্টেন অ্যামাউন্ট তো লস হবে, সেটা নিশ্চয়ই আপনারা বিকল্প কিছু ভেবেছেন সেটার জন্য? আপনারা কিছু ইকোনমিক্সের ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরে যারা আছে, ফিনান্সে যারা আছেন, তারা বিষয়টিকে দেখছেন। অবশ্যই সেটা দেখতে হবে। সরকারের যে ঘাটতিটা যাচ্ছে, আমরা যে টিকিটটা পয়সা নিচ্ছি, সেটা আমরা কিভাবে উঠাবো, কিভাবে যাতে রেভিনিউটা আসে, সেটা দেখে নিতে হবে। দিদি, আগের জমানা এগুলোর কিছু কিছু জিনিস আছে যেটা কম্প্রোমাইজ করা যায় না, করতে হবে। একদিকে ফ্রিও দিতে হবে, অন্যদিকে দিদি, আগের জমানা একটা অভিযোগ ছিল সরকারি বাসের সংখ্যা নিয়ে, যে সংখ্যা অনেক কম, সেইগুলো বাড়ানোর ক্ষেত্রে কি এবার রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে? সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এখন আসে যা ভিড় দেখি, মানে ফ্রিতে যখন স্টেট বাস চলবে, আমি শিওর যে বহু মেয়ে সেখানে অ্যাভেল করবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই যুদ্ধের সময় যেখানে ফুয়েল নিয়ে সংকট দাঁড়িয়েছে, সেখানে অন্তত একবার আমি আমার রাজ্যের মানুষকে বলবো, কি মহিলা কি পুরুষ, একদিন অন্তত পাবলিক ট্রান্সপোর্ট আমরা নিই। আমিও নেব, আপনারাও আসুন। মেট্রো নিই, ট্রেন নিই, পাবলিক বাস নিই, হয়তো অটোতে করে চলে এলাম, কিন্তু নিজের গাড়িটা বা নিজের মোটরসাইকেল বা স্কুটিটা বার করবো না যেখানে তেল আছে, তেল খরচা হচ্ছে। এটা আমার মনে হয় আমাদের করা দরকার। আরেকটাও বলছিলাম যে আগেরটা দিনে গল্পটি শুনতাম যে রাজা মহারাজারা রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বেরোতেন, এটা দেখার জন্য যে রাজ্য কিভাবে চলছে। তো আমার মনে হয় প্রত্যেকটি মন্ত্রী আমাদের দপ্তরের বিষয় কিন্তু চুপ করে গিয়ে এই খোঁজটা নেওয়া দরকার যে রাজ্যের মানুষ কি বলছে। আর কদিন বাদে, এখন তো সবে এসেছে, 6টা মাস যাক, এটাও শুরু করতে। ম্যাম, মেয়েরা তো সবসময় সমানাধিকারের কথা বলে, এক্ষেত্রে বাসের ভাড়াটা ফ্রি, সেটা কি মেয়েরা একেবারে পজিটিভলি নিচ্ছে সকলে?
দেখুন, সমান অধিকারের কথা আমিও বলি, কিন্তু যে পরিবারে ভাতের চিন্তা করতে হয়, অন্যের চিন্তা করতে হয়, সেখানে দূরে 200 টাকা 400 টাকা ভাড়া দিয়ে যাব, আর সেখানে যদি বিনামূল্যে আসে, তখন কিন্তু আর অধিকারের কথা আসে না। অধিকারের কথা বলা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা জায়গা বিশেষে বললে বেটার। ঠিক আছে দাদা ফেরত আসে। হ্যাঁ ভাই, সবাই তোমার আমরা সবাই সহকর্মী। আজকে আমার ধারণা এই মন্ত্রিসভাতে আমাদের সহকর্মী একাধিক প্রতিনিধি থাকছে এবং আমার মনে হয় আপনারাও সবাই খুব আনন্দিত। থ্যাংক ইউ আসি, ফেরত আসি। আনন্দের দিন, স্বাভাবিক যে বাংলায় যে একটা দুরবস্থা চলছিল, অন্ধকার দিন নেমে এসেছিল বাঙালি হিন্দুর জীবনে, তা থেকে মুক্তির আলো দেখা যাচ্ছে এবং যে দুর্নীতি পঙ্কিল আবর্তে বাংলা পিছিয়ে চলছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে চেষ্টা চলছে, তাতে নতুন সরকারের অবদান থাকবে, কেন্দ্র সরকার সহযোগিতা করবে, তাই ডবল ইঞ্জিনের সরকারে বাংলার উন্নয়ন হবে। আমাদের দেশ ভিন্ন ভিন্ন ধর্মের দেশ, ভিন্ন ভিন্ন রুচি সংস্কৃতির দেশ। সেগুলোকে মাথায় রেখেই স্বাধীনতার আগেই রবীন্দ্রনাথ ঠাকুররা, মহাত্মা গান্ধীরা, তারা বন্দে মাতরমের প্রথম দুটো অংশ তারা নিয়েছিল। কারণ একটাই, যে আমাদের সংবিধান বলে ভারতবর্ষ সকলের দেশ, সকলের নিজ নিজ ধর্ম সংস্কৃতি পালন করবার অধিকার আছে। সেই জায়গাটাকে নষ্ট করার মধ্য দিয়ে গায়ে জোরে সেগুলোকে ভেঙে দেওয়া, সেই সমস্ত রীতিগুলোকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে কোন মহান কর্ম সম্পাদন হবে আমার জানা নাই। কিন্তু ভারতবর্ষের বড় অংশের মানুষ তারা মনে করবে যে আমরা এই দেশে বঞ্চিত হচ্ছি। তাই জোর করে বন্দে মাতরম স্কুলে, কলেজে, মাদ্রাসায় গান ওটা সরকারের পুনর্বিবেচনা করা উচিত। সরকারের সিদ্ধান্তকে আমি কোনো মতেই সমর্থন করতে পারি না, করছিও না। কারণ একটাই, যে ভারতবর্ষ বিবিধ ধর্মের, বিবিধ ভাষার, বিবিধ সংস্কৃতির দেশ। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তাঁর দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি, তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরো কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএ গুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না।